বহুদিন পর ছোটবেলার বন্ধু সুবলের সাথে চা খেতে যাচ্ছি রাতের বেলা। কতদিন আগের মতো এভাবে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া হয় না। বহুদিন পর ছুটি পেয়ে আবার গ্রামের বাড়ি এসেছি। আমি সূর্য সান্যাল। এমবিএ করতে শহরে গিয়েছিলাম, পরেই একটা ভালো চাকরি হয়ে যাওয়ায় বর্তমানে শহরেই থাকি। বহুদিন পর গ্রামে এসে পুরনো সব বন্ধুদের সাথে দেখা হচ্ছে। সেই মাঠে, সেই নদী, সব কিছু মিলেমিশে মনোরম একটা দিন কাটছে। আজ ছোটবেলার বন্ধু সুবল আমাকে পেয়ে আর ছাড়ল না, একেবারে ধরে মতির চায়ের দোকানে নিয়ে গেল সেই পুরনো দিনের মতো আড্ডা দিতে। আমিও এসব মিস করছিলাম, তাই বেশি বাধা না দিয়ে চলে এলাম স্মৃতিচারণের উদ্দেশ্যে। রাত বেশ অনেকটাই হয়েছে, চারিদিকে নিস্তব্ধতা যেন অন্ধকারকে আরও বেশি গাঢ় করে তুলছে। আর এই নিস্তব্ধতাকে পাল্লা দিয়ে হারাতে চাইছে বৃষ্টির ফোঁটা। বৃষ্টি যেন বেশ ভালোই হচ্ছে, কিন্তু কেমন একটা যেন গুমট বেঁধে আছে চারপাশ। কতদিন আর আগের মতো আড্ডা হয় না কি? হ্যাঁ, ঠিকই বলেছিস, শহরের চাকরিটা হয়ে যাওয়ার পর থেকে গ্রামে আসাই একদম কমিয়ে দিয়েছি। বাবা মাও সপ্তাহে সপ্তাহে চিঠি পাঠায় গ্রামে আসার জন্য, কিন্তু সময় যে হয়ে ওঠে না। কত করে ভাবি যে এসে তোদের সাথে দেখা করবো, কিন্তু সুযোগই হয় না। তা মেসমশাই আর মাসিকে কবে নিয়ে যাচ্ছিস তোর বাড়ি? বাড়ি কি বলছিস, মেস বল। বাড়িতে এখনো শিফট করিনি, তবে একটা ভালো জায়গা দেখেছি জানিস, দামও বেশ কম। ভাবছি জায়গাটা যদি নিয়ে নেই তবে ওখানেই বাড়ির কাজ শুরু করব। বাহ, এ তো ভালো কথা। তা বিয়েটা কবে করবি, নাকি ওটাও ভাবছিস না? করব করব, সময় আসলে সব হবে। আচ্ছা, মতিদা কই গেল বলতো, এখনো তো পেল না। আবার নিশ্চয়ই কেউ মরেছে। মানে কেউ মরেছে মানে? আরে, গ্রামের রক্তচোষা বেরিয়েছে। সকলের মতে সে নাকি মানুষ ধরে ধরে রক্ত চুষে খাচ্ছে। 7 জন মরেছে। সুবলের মুখে কথাটা শুনে কেমন যেন হকচকিয়ে উঠলাম। সময় কতটা পাল্টে গেছে, কিন্তু এখনো গ্রামের মানুষদের এইসব কুসংস্কার পাল্টায়নি। নির্ঘাত কোনো শয়তানের দল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রাণ নিচ্ছে সাধারণ মানুষের। কিন্তু গ্রামের মানুষেরা পুলিশকে কেন জানাচ্ছে না? আর পুলিশই বা কেন তদন্ত না করে হাত গুটিয়ে বসে থাকছে? সেটা ভাবতে ভাবতেই দেখলাম মতিদা বৃষ্টির মাঝে দৌড়ে এসে দোকানে ঢুকলো। আগা গোড়া ভিজে দারগাগ হয়ে গেছে মানুষটা। চোখে মুখে কি ভীষণ ভয় তার। কিন্তু কিসের ভয়? সত্যি সত্যি কি আরও একজন মানুষ মরল? মতিদার চোখ যেন ভয়ে জনশূন্য হয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কোত্থেকে দৌড়ে এলে এভাবে মতিদা? মরেছে, আরও একজন মরেছে, কিন্তু এবার মরেছে একটা বাচ্চা। বাচ্চা মানে কি বলছো? কে মরেছে? কিভাবে মরেছে? জমিদারের নাতনি, ছোট নাতনি মরেছে। রক্ত চুষা খেয়ে গেছে গো। সব রক্ত ওই ডাইনি চুষে খাচ্ছে। সকলে মরবে। হ্যাঁ, আমি দোকান বন্ধ করে দেবো। তোমরা বাড়ি যাও, শিগগিরই যাও। সুবল আর আমি দোকান থেকে বৃষ্টির মধ্যে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কোনোভাবেই যেন মানতেই পারছি না এসব আমাদের গায়ে হচ্ছে। এ অবস্থায় আমি নিশ্চিন্তে নিজের ঘরে গিয়ে ঘুমাবো কী করে? আমি যে এসব ভূতে বিশ্বাস করি না, কিন্তু গায়ে কি হচ্ছে যে এত মানুষ মারা যাচ্ছে সেটা জানার এক অদম্য কৌতূহল জেগে উঠল আমার মনে। কোনো কিছু চিন্তা না করে সুবলকে বললাম, দেখ, আমার মনে হচ্ছে না এসব কোনো ভূতের কাজ। তুই তো জানিস আমি এসব ভূত প্রেতে বিশ্বাস করি না। বিশ্বাস তো আমিও করি না, কিন্তু যা হচ্ছে গায়ে। চল আমরা সারা রাত তাহলে পাহারা দিই, যদি কোনো কিছু ধরা পড়ে। ঠিক বলেছিস, আমারও তাই মনে হয়। চল গায়ের ভিতরে গিয়ে চারপাশটা একবার দেখে নিই। ঠিক আছে, চল। আমি আর সুবল দুইজনে সিদ্ধান্ত নিলাম গ্রাম পাহারা দেওয়ার। চারপাশের ঘন জঙ্গল, কিছুক্ষণ পর পর দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। পরিবেশটাকে আরও ভীতিকর করে তুলতে তখন থেকেই ঝিরঝির বৃষ্টি পড়ছে। অন্ধকারে চারপাশটা তেমন একটা ভালো দেখাও যাচ্ছে না। তখনই মনে পড়লো আমার পকেটে একটা ছোট টর্চ আছে। কখন কোন কাজে লাগে সেটা ভেবে
এটা পকেটে রেখে দিই সবসময়। পকেটের ভিতর থেকে টর্চটা বের করে চালালাম। আমরা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু দুজনেই একদম নিশ্চুপ। নীরবতা ভেঙে আমি বললাম, কতক্ষণ হয়ে গেল হাঁটছি, কিন্তু এই জঙ্গল যেন শেষই হচ্ছে না, তাই না বল? কিন্তু কথা বলছিস না কেন সুবল? এ কি সুবল, কোথায় গেল? সুবল, কোথায় গেলি রে? এক্ষুনি তো আমার পাশেই ছিলি। সুবল। সুবল যেন হাওয়ার ভিতরে গায়েব হয়ে গেল। এইমাত্রই আমার পিছনে ছিল, কিন্তু এর মাঝে কোথাও গায়েব হয়ে গেল। আমরা যেদিক দিয়ে এসেছিলাম আমি আবার সেই দিকে হাঁটতে শুরু করলাম। অনেক সময় খোঁজাখুঁজির পর হুট করে আচমকা একটা ঠান্ডা হাত এসে পড়ল আমার কাঁধের উপর। ভয়ে যেন আমার শির দ্বারা ঠান্ডা একটা স্রোত নেমে গেল। শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে গেল। শরীর দিয়ে দর দর করে ঘাম ঝরতে লাগলো। আস্তে আস্তে পিছনে ঘুরে তাকালাম, দেখলাম পিছনে সুবল দাঁড়িয়ে আছে। আশ্চর্যের বিষয় হলো, সুবলের পুরো শরীর একদম সাদা ফ্যাকাশে হয়ে আছে, যেন কেউ ওর শরীরের সম্পূর্ণ রক্ত শুষে নিয়েছে। চোখ দুটো কেমন যেন কঠোর থেকে প্রায় বেরিয়ে আসছে। ভীষণ অস্বাভাবিক দেখাচ্ছে ওকে। যখন কথা বললো তখন দেখলাম ওর কণ্ঠস্বর কেমন ভারী আর ভয়ানক হয়ে উঠেছে। কিরে, আমাকে ফেলে কোথায় চললে? তুই কোথায় গিয়েছিলি? আমি তো তোকেই করছিলাম। না, তোকে এমন দেখাচ্ছে কেন? পুরো শরীর ফ্যাকাশে হয়ে আছে। কোথায় গিয়েছিলি তুই এ সময়? আমায় ও নিয়ে গিয়েছিল। কে নিয়ে গিয়েছিল? রক্ত চোষা। কি বলছিস কি তুই এসব? আমার শরীরের সমস্ত রক্ত গিয়ে নিয়েছে। তুই কি পাগল হলি নাকি? কি আবল তাবল বলছিস? আমি দেখলাম চোখের পলকে সুবলের চেহারা পরিবর্তন হয়ে গেল। দেখে চেনাই যায় না। চোখ বেয়ে বেয়ে কলকল করে রক্ত পড়ছে। চোখের কোটরে যেন মণি দুটো নেই। কি বিভৎস মূর্তি! দেখলে শরীর হিম হয়ে আসে। বিকট শব্দে ভেসে উঠল সুবল। আমি এদিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম। আমার পিছনে পিছনে সুবলের সেই বিভৎস মূর্তিটা ধাওয়া করতে লাগলো। প্রাণপণে ছুটে পালাচ্ছিলাম। এ যেন এক ঘোর। মনকে বুঝাতে পারছি না যে আমার বন্ধু সুবল রক্তচোষার পাল্লায় পড়েছে। চোখ বন্ধ করে ছুটতে ছুটতে কোন পর্যন্ত পৌঁছেছে জানি না, তবে এক বৃদ্ধ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখে মুখে ভয়ের চিহ্ন। কে কে আপনি? আমি যজ্ঞ, এই শ্মশানের সব লাশ আমি পড়াই। তুমি কে? আমি এই গায়ের ছেলে। আমার বন্ধু সুবলকে ওই রক্তচোষা। কে রক্ত চোষা? আপনি তাকে চেনেন? আমার বন্ধুকে মেরে ফেলেছে। আমি আমার বন্ধু দুজন পাহাড়ে দিচ্ছিলাম, মেরে ফেলেছি আমার বন্ধুকে। ও আমার মেয়ে। ও ছোটবেলা থেকেই কালো জাদু করতো। একদিন ওর এই কালো জাদুর ভয়ঙ্কর রূপ আমি দেখিনি। এই গায়ের জমিদারের ছোট ছেলে ওর জাদুবিদ্যার সময় ব্যাঘাত ঘটায়। তারপরে ওর অভিশাপ এই সেই ছোট ছেলেটার প্রাণ হারায়। এরপর জমিদার সহ গ্রামের কয়েকজন মিলে আমার মেয়েটাকে পিটিয়ে মেরে ফেলে এই শ্মশান ঘাটে। কাউকে ছাড়বে না। কি হচ্ছে এসব? আপনার মেয়েকে থামানোর নিচে কোনো কৌশল আছে? সেটা কি? ওর আত্মা ফিরে এসেছে। এবার যদি ওর হাতে কালী মন্দিরের ভস্ম মিশ্রিত তাবিজ বেঁধে দেওয়া না হয়, তাহলে দূর হবে না। একে একে জমিদার বংশের সবাইকেও মেরে ফেলেছে। আর জমিদারের পালা। এ নাও পাবি তাবিজ। যদি জমিদার মশাইকে বাঁচাতে যাও, তাহলে এক্ষুনি এটা নিয়ে তার কাছে যাও। আমি? হ্যাঁ, তুমি যদি বেঁধে দিতে না পারো, তবে অন্তত এই তাবিজটা ছুড়ে দিও, তাহলেই ও মুক্তি পেয়ে যাবে। শিগগিরই যাও। তাবিজটা নিয়ে ভয়ে ভয়ে কোনো মতে রওনা দিলাম জমিদার মশাইয়ের বাড়ি। কখন কি হয়ে যায় বলা যায় না। চারপাশের প্রকৃতি যেন
সাবধান করে দিচ্ছে বেশি দূরে না এগোতে। কিন্তু এই সমস্যার সমাধান করতে আমাকে যে এগোতেই হবে। বৃষ্টি কখনো হচ্ছে ঝিরিঝিরি, রাত যেন শেষ হতেই চাইছে না। চারিদিকে নিস্তব্ধতা দেখে আমার শ্বাসরুদ্ধ অবস্থা। সেই নীরবতা ভেঙে হঠাৎ কোত্থেকে কেউ বলে উঠল, বাঁচাও, কে আছো, বাঁচাও। কে কে তুমি? আমি ময়না। ও ও ও ও আমাকে খেয়ে ফেলবে, রক্ত চুষা দেখেছি আমি, ও আমায় খেয়ে ফেলবে। কোথায় রক্তচোষা? কোথায় দেখেছো তাকে? দেখতে কেমন সে? এই যে আমার মতন। এ আমি কি দেখছি? আমার চোখের সামনে রক্তচোষা। কি বিকট তার রূপ! মুখের কোনো দিক দিয়ে টপ টপ করে মানুষের রক্ত পড়ছে, চোখ রক্তবর্ণ। কি বিভৎস! বেশি সময় তাকিয়ে থাকা যায় না। আমাকে মারার জন্য এগিয়ে আসছে সেই রক্তচোষা। আমায় মারার জন্য পাঠিয়েছে তোকে? কোনো লাভ হবে না। জমিদারকে আমি মারবো। রক্তচোষার মুখে জমিদারকে মারার কথা শুনে আমার মনে পড়ে গেল সেই তাবিজের কথা। পকেট থেকে সেই তাবিজ বের করতেই মনে হলো কিছুটা কাজ হয়েছে। রক্তচোষার চোখে ভয়ের ছাপ দেখছি। ওটা কি? ওটা কি? কোথা থেকে পেলি তুই? যজ্ঞ দিয়েছে। বাবা, বাবা শেষ পর্যন্ত শ্মশানে তাবিজ পাঠিয়েছে আমায় মারার জন্য। কিন্তু আমি তো মরবো না। জমিদারকে না মেরে আমি মরবো না। জমিদারকে মারার আগে আমি তোকে মারবো শয়তান ডাইনি। এক মুহূর্ত দেরি না করে হাতে থাকা শ্মশানের সেই তাবিজ ছুঁড়ে মারলাম রক্তচোষার দিকে। চোখের পলকে তার শরীর অগ্নিবর্ণ ধারণ করল। আস্তে আস্তে জ্বলে উঠল তার শরীর। হ্যাঁ, এমন অদ্ভুত ভয়ানক দৃশ্য কখনো আমি জীবনে দেখিনি। প্রকৃতি আমাদের কাছে কত কিছু রহস্যময় দৃশ্য এনে দেয়। আজ এই গায়ের রক্তচোষার আতঙ্ক আমার চোখের সামনে শেষ হয়ে গেল। জমিদার মশাইকে মারার আগেই আমি এই রক্তচোষা আত্মাকে মুক্তি করতে পেরেছি, কিন্তু তার জন্য আমার বন্ধু সুবলকে আত্মঘাতী হতে হলো। সবাইকে চমকে দেব, করবেন বেশে ভরে এসে দাঁড়াবো, কত সুন্দরী নায়িকা আমার, আমি হিরো হব। যা খুশি তাই, ইচ্ছা ইচ্ছা। করে এসে কত সুন্দরী নায়িকা আমি হিরো ওই যে দুজন লোক হাঁটিয়া হাঁটিয়া যাচ্ছে, বাপ কা বেটা, বেটা কা বাপ। এই 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 আনটা হোন্ডা চলে গেল মনে হইল। একটা দুইটা অটো রিক্সা আসতেছে, এখানে শরীফ নামের এক ভদ্রলোক আসতেছে দিক দিয়ে। কত সুন্দরী নায়িকা
বাগান কৃষি, বাগান কৃষি। ইচ্ছা 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 তোমার দাও। দাও। আমরা আছি এখন ঘন জঙ্গলে।